हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम टू माय चैनल त्रियाशा स्टाडी सेंटर। फ्रेंड्स, আজকের আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের যে দ্বিতীয় গল্প আছে স্ট্রং রুটস। এই যে স্ট্রং রুটস যে গল্পটি আছে, স্ট্রং রুটসের একটু কথা, সামান্য একটু কথা বলতে চাই, কারণ এই সম্বন্ধে বলতে গেলে স্কুলের মতো 45 ঘন্টার ক্লাসের সময় চলে যায়। এখানে 8-9 মিনিটের মধ্যে কতটুকু বলা সম্ভব, তাই বলছি তোমরা যে যার নোট এবং সহায়ক যে বই আছে তার থেকে তোমরা একটু ভালো করে সুন্দর করে রিডিং পড়ে নাও। আর তার মধ্যে থেকেও আমি একটু জিস্ট বলে দিচ্ছি। স্ট্রং রুটস এই গল্পটি হলো একটি অটোবায়োগ্রাফি। দেখতে পাচ্ছ এপিজে আব্দুল কালাম তার ছোটোবেলার কথা। তিনি কেমন ঘরে থাকতেন, কেমন পরিবারে জন্মগ্রহণ করেছেন, তার চাইল্ড লাইফটা কতটা সিকিউর ছিল, এবং তিনি তার বাবার কথা, মায়ের কথা, এই সবগুলো তুলে ধরেছেন। এবং তিনি তার তার বাবার যে আধ্যাত্মিক জীবন ছিল সেটি তিনি তার বাবার কাছ থেকে জানার চেষ্টা করেছেন। এবং একটা সাম্প্রদায়িক অর্থাৎ হিন্দু মুসলিমের মধ্যে যে সম্প্রীতি, যে প্রীতিভাব, সেটিও তিনি তার বাবার থেকে পেয়েছিলেন। যে কারণ তার বাবার বন্ধু ছিলেন একজন রামেশ্বরম যে মন্দিরের প্রধান পুরোহিত, আবুল কালামের বাবার প্রিয় বন্ধু ছিলেন, এবং তারা এই সম্প্রীতি বিষয়ে তারা আলাপ আলোচনা করতেন। তোমরা যে কোনো নোট থেকে কিংবা সহায়ক বই থেকে তোমরা মানেটা পুরোপুরি জেনে নেবে, আর আমি তোমাদের এর সম্বন্ধে জিস্টটুকু আমি বলে দিচ্ছি। বর্তমানে দেখতে পাচ্ছ যে শিক্ষক নিয়ে অনেক হই হট্টগোল অনেক চলেছে, তাই তোমাদের বলছি উচ্চ মাধ্যমিক একটা গাঁট ধরতে গেলে এই উচ্চ মাধ্যমিক রেজাল্টটা তোমাদের অনেক জায়গায় নির্ভর করবে। তাই তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো এবং ভালো রেজাল্ট করো, ভালো নাম্বার পাও, তাহলে তোমরা সামনের দিকে অনেকটা এগিয়ে যেতে পারবে। আমি বলবো তোমরা যেটুকু পড়বে সঠিকভাবে জানবে। আজকের আমি তোমাদের যে দ্বিতীয় গল্পটি আছে স্ট্রং রুটস, রিটেন বাই এপিজে আব্দুল কালাম। এই এপিজে আব্দুল কালামের লেখা স্ট্রং রুটস এই গল্পটির সম্বন্ধে আমি একটু তোমাদের আলোকপাত করছি, কারণ এর আগের প্রথম গল্পটি ছিল দ্য আইস হ্যাবিট, যেটা থেকে আমি তোমাদের এমসিকিউটা দিয়ে দিয়েছিলাম। এসএকিউ দিয়েছি কি আমার সঠিক মনে নেই। আচ্ছা ঠিক আছে, যাই হোক, যদি না দিয়ে আমি ডায়েরি দেখবো, না দিয়ে আমি দিয়ে দেবো। আজকে আমরা স্ট্রং রুটস এপিজে আব্দুল কালাম এই গল্পটির সম্বন্ধে একটুখানি আলোকপাত আমরা করি। এটি দেখতে পাচ্ছ তোমরা, এটি দেখতে পাচ্ছ 2024-এর ইংলিশের প্রশ্নপত্র, অর্থাৎ ইংলিশ কোশ্চেনটা 2024-এর এইরকমভাবেই তোমাদের প্রিন্ট হয়ে আসবে। এই দেখতে পাচ্ছ প্রোস, এগুলো এমসিকিউ, যাই হোক পোয়েট্রি, জাস্ট তোমাদের 11-এর মতো, একটু গেট আপটা একটু আলাদা, একটু পেজ বেশি। এসো আমরা সময় নষ্ট না করে আমরা এপিজে আব্দুল কালামের সম্বন্ধে একটুখানি আমরা দেখে নিই। আমি সেটা বার করছি। তোমরা জানো এটি তো তোমাদের ইংলিশ বই মাইন্ড এস্কেপ 87। ঠিকঠাকভাবে এই গল্পটা যদি আমরা পড়ে মানে করতে যাই তাহলে আমাদের 1 ঘন্টা লেগে যাবে, তাই না? আমি জাস্ট তোমাদের মনে একটু ধরিয়ে দিতে যাচ্ছি যে আব্দুল কালামের এই গল্পটার সম্বন্ধে কি বলতে চেয়েছেন, তিনি কি বলতে চেয়েছেন। নিজেরই লেখা, অর্থাৎ এটা অটোবায়োগ্রাফি, কারণ নিজের জীবনীটা নিজেই লিখেছেন, অটোবায়োগ্রাফি। সেটাই তোমাদের একটু জেনে নেওয়ার দরকার। দেখো আব্দুল কালাম এখানে প্রথম প্যারাতে বলা হয়েছে, আই ওয়াজ বর্ন ইন্টু এ মিডিল ক্লাস তামিল ফ্যামিলি ইন দ্য আইল্যান্ড টাউন রামেশ্বরম ইন দ্য আস্ট হোয়াইল মাদ্রাজ স্টেট। মাই ফাদার জৈনুলাবদিন had neither much formal education nor much wealthy. Despite these disadvantages, he possessed great innate wisdom and true generosity of spirit. He had an ideal helpmate in my mother, Ashiamma. I do not recall the exact number of people she fed every day, but I am quite certain that for more outsiders ate with us than all the members of our own family put together. এখানে কি বলছে, এটা তোমার এখানে জন্ম আর বংশ পরিচয়ের কথাটা ফার্স্ট স্ট্যান্ডার্ডে তোমাদের বলে দেওয়া হয়েছে, তাই না? কালাম হচ্ছে তামিলনাড়ুর রামেশ্বরমের একটি মধ্যবিত্ত তামিল পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা জৈনুল আবদিন, তার কোনো প্রথাগত শিক্ষা ছিল না। জৈনুল আবদিন উচ্চশিক্ষিত বা বিত্তবান ছিলেন না, কিন্তু তার যে সহজাত জ্ঞান, দেখো এখানে রয়েছে, হি পজেসড গ্রেট ইননেট উইজডম অ্যান্ড ট্রু জেনারসিটি অফ স্পিরিট। কিন্তু তার সহজাত জ্ঞান এবং মহানুভবতা এটাই তার কাছে ছিল। তার মা আশিয়াম্মা ছিলেন তার একজন উপযুক্ত হেল্পমেট অর্থাৎ আদর্শ জীবনসঙ্গী। তিনি খুশি মনে বাইরের লোককে খাওয়ানোর কষ্ট স্বীকার করতেন। তিনি নামকরা পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। এই বলেছে, আই ডু নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরিডে। তিনি প্রত্যেকদিন যে কত সংখ্যক লোকেদের তিনি খাওয়াতেন সেটা আমার ঠিকঠাক সংখ্যাটা আমার মনে নেই। বাট আই এম কোয়াইট সার্টেন দ্যাট ফর মোর আউটসাইডার্স ইট
with us than all the members of our own family put together. কিন্তু আই অ্যাম কোয়াইট সার্টেন দ্যাট ফর মোর আউটসাইডার্স, মানে অনেক বহিরাগত বাইরে থেকে এসে এবং অল দ্য মেম্বার্স অফ আর ওন ফ্যামিলি, আমাদের নিজেদের যে পরিবার একত্রে, পুট টুগেদার একত্রে মা খাওয়াতেন। মাই পেরেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপেল। মাই মাদার্স লিনিয়েজ, দেখো এখানে লিনিয়েজ, ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড ওয়ান অফ হার ফোর বিয়ার্স হ্যাভিং বিন বেস্টেড দ্য টাইটেল অফ বাহাদুর বাই ব্রিটিশ। কালাম স্মৃতিচারণ করছেন, তার মা ছিলেন লম্বা সুদর্শন, কিন্তু তিনি নিজে ছিলেন ছোটোখাটো সাধারণ চেহারার বালক। শৈশবে তিনি বাস করতেন তার পৈতৃক বাড়িতে। এটি ছিল 19 শতকের মাঝামাঝি সময়ে তৈরি করা বেশ বড় সড়ো পাকা বাড়ি। তার বাবা সাদাসিধে জীবনযাপন করতেন, কিন্তু তিনি প্রয়োজনীয় সব কিছুই কালামকে দিতেন। আসলে কালামের শৈশব ছিল নিরাপদ শৈশব। যাই হোক, এই পর্যন্ত ঠিক লাইন বাই লাইন আমি মানেটা তোমাদের হচ্ছে না, কারণ অনেকটা সময় চলে যাবে, সেই জন্য আমি বলতে পারছি না। আমি জাস্ট তোমাদের একটু সারমর্ম বলে দিচ্ছি। এবার কালামদের খাদ্যাভ্যাস কী বলছে? খাদ্যাভ্যাস বলছে, এই রান্নাঘরের মেঝেতে বসে কালাম তার মায়ের সঙ্গে খাওয়া দাওয়া করতেন। দুপুরে মা দিতেন ভাত, সুগন্ধি সম্বর আর ঘরে তৈরি আচার এবং নারকেলের টাটকা চাটনি। যে অঞ্চলটিতে কালাম বাস করতেন সেটি ছিল মুসলিম অধ্যুষিত, তবে অনেক হিন্দু পরিবার মুসলিম ও প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণভাবে বাস করতেন। রামেশ্বর শিব মন্দিরের জন্য বিখ্যাত, তবে তার এলাকাতে একটা পুরানো মসজিদ ছিল যেখানে কালাম তার বাবার সঙ্গে সান্ধ্য প্রার্থনায় যেতেন। তিনি আরবি ভাষায় উচ্চারিত প্রার্থনার অর্থ না বুঝলেও তিনি মনে করতেন ওই প্রার্থনা আল্লাহর কাছে পৌঁছয়। কালামের বাবার যে জনপ্রিয়তা, দেখো এখানে কালামের বাবার জনপ্রিয়তার কথা কি বলা হয়েছে না, কালামের বাবার ঐতিহাসিক ক্ষমতার প্রতি বিভিন্ন ধর্মের মানুষের অগাধ বিশ্বাস ছিল। তারা তাকে জলের বাটি দিতেন, তিনি আঙুলের ডগা ডুবিয়ে প্রার্থনা করে ওই জলকে পবিত্র জলে পরিণত করতেন। এই জলকে অক্ষমদের জন্য পবিত্র ওষুধ হিসেবে গণ্য করা হতো। সেরে উঠে লোকজন তাদের বাড়িতে আসতো তার বাবাকে ধন্যবাদ জানানোর জন্য, কিন্তু তার বাবা তাদেরকে বলতেন দয়ালু আল্লাহকে ধন্যবাদ জ্ঞাপন করতে। রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ছিলেন কালামের বাবার ঘনিষ্ঠ বন্ধু। কালাম এমন একটি ঘটনার কথা স্মরণ করেছেন যেখানে দুজনে আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করছিলেন, একটি সহনশীলতা ও সম্প্রীতির বার্তা বহন করে। একবার কালাম তার বাবার কাছে প্রার্থনার উপযোগিতা সম্পর্কে জানতে চান। তার বাবা উত্তরে বলেন যে প্রার্থনা রহস্যময় কিছু নয়, এটি বরং মানুষের সঙ্গে মানুষের অন্তরাত্মার মিলনের উপায়। প্রার্থনার মাধ্যমে একজন তার দৈহিক অস্তিত্বের সীমা অতিক্রম করে মহাজগতের অংশ হয়ে ওঠে, যে মহাজগতে কোনো সংকীর্ণতা নেই। কালাম শ্রদ্ধার সঙ্গে তার বাবার জটিল আধ্যাত্মিক বিষয়কে সহজ কথ্য তামিল ভাষায় প্রকাশের দক্ষতাকে স্মরণ করেছেন। একবার তার বাবা ব্যাখ্যা করে বোঝান যে মানুষ হচ্ছে ঐশ্বরিক সত্তার অংশ, তাই জটিল পরিস্থিতি, যন্ত্রণা, সমস্যায় আমাদের ভয় পাওয়া উচিত নয়। আমাদের উচিত যন্ত্রণার প্রাসঙ্গিকতা বোঝার চেষ্টা করা, কারণ দুঃসময় সর্বদা আমাদেরকে নিজেকে নিয়ে গভীর চিন্তা ভাবনার সুযোগ করে দেয়। এরপরে কালামের বাবা যে কঠোর পরিশ্রম করতেন, ভোর 4টের সময় নামাজ ছেড়ে তিনি তাদের নারকেল বাগানে যেতেন, এইসব গল্প, এইসব কথাগুলো এখানে বলা হয়েছে। যাই হোক, মোটামুটি তোমরা বুঝলে যে কালাম সম্পর্কে এখানে বলা হয়েছে আব্দুল কালামের যে বাল্যজীবন এবং তার বাবার সম্পর্কে তিনি বলেছেন, তিনি কেমনভাবে ছোটোবেলা থেকে কাটিয়েছেন ইত্যাদি প্রভৃতি বিষয়টাকে এখানে উত্থাপন করা হয়েছে। বন্ধুরা, বেশি করে বলতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে, এই তাই 8 মিনিট 9 মিনিট হয়ে গেল। তাই বলছি তোমরা এটি বাড়িতে খুব ভালো করে পড়ে নাও। আমি কালকের হয়তো এই স্ট্রং রুটস থেকে তোমাদের কিছু এমসিকিউ মানে তোমরা বুঝতে পারছো একেবারে 2025-এর এমসিকিউ সাজেশানটা, উচ্চ মাধ্যমিক 25 সাজেশানটা আমি তোমাদের দিয়ে দেবো। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো এবং তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কথা হবে নেক্সট ভিডিওতে।